নমস্কার সকলকে মিক্সটিভ মিডিয়ায় স্বাগত। আজকে আবারও কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা যেগুলো আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সেগুলোতে জানতে চেয়েছিলে অনেকেই, তো সেই কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কোয়ারিজ, সেই কোয়ারিজগুলোর উত্তর নিয়ে আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তোমরা অবশ্যই করে প্রতিটি প্রশ্ন ভালো করে শুনবে এবং তার উত্তরগুলো ভালো করে শুনবে। আশা করি তোমাদের সেগুলো অবশ্যই ভালো লাগবে। সেই সঙ্গে তোমরা যারা নতুন রয়েছো আমার চ্যানেলে, অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের এই যে প্রশ্ন উত্তর। তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে স্যার, মেডিকেল কলেজ এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কোনগুলিতে জিএনএম করলে ভালো হবে? তো এটা এক্স্যাক্টলি সেভাবে বলা খুবই মুশকিল, কারণ সবাই তোমরা জানো অলরেডি যে মেডিকেল কলেজগুলো তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি ভালো হয় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোর তুলনায়, ঠিক আছে? তো সেখানে তোমরা ফেসিলিটি কিন্তু অবশ্যই খুব ভালো পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার অসুবিধা আছে। কি অসুবিধা আছে? তো আমাকে কয়েকজন আমারই স্টুডেন্ট তারা যে সমস্যাগুলির কথা আমার সামনে তুলে ধরেছে, যে সমস্যাগুলি তাদের ফেস করতে হচ্ছে সেগুলি বলছি। যে মেডিকেল কলেজ যেগুলো থাকে সেখানে কিন্তু তোমাদের এমবিবিএসে যারা অ্যাডমিট হয় তারা সেই সমস্ত স্টুডেন্ট থাকে, বিএসসি নার্সিং থাকে, প্লাস জিএনএম থাকে, ঠিক আছে? এবার সেক্ষেত্রে এমবিবিএস এবং বিএসসি নার্সিংদের বেশি প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় বা অনেক মেডিকেল কলেজে হয় কি, জিএনএমগুলো প্রাধান্য একটু কম পায়। সেক্ষেত্রে বিশেষ করে যখন তাদের ওয়ার্ডে যখন ডিউটি পড়ে সেক্ষেত্রে দেখা গেল তাদের সেই শেখার স্কোপটা মানে কমে যেতে পারে। এটা অনেকেই আমাকে এই জিনিসগুলো তুলে ধরেছিল, এই জিনিসগুলো বলেছিল আমারই অনেক স্টুডেন্ট। তো সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যাচ্ছে। তো তবুও বলবো যে যেগুলো তোমাদের মেডিকেল কলেজ রয়েছে, অবশ্যই মেডিকেল কলেজগুলো ভালো, মেডিকেল কলেজগুলোতে জিএনএম নার্সিং করা অবশ্যই ভালো। সেই সঙ্গে যদি মেডিকেল কলেজ না পাও, অবশ্যই ডিস্ট্রিক্ট হসপিটালে করবে। ডিস্ট্রিক্ট হসপিটালেও তোমাদের সমস্ত ধরনের ফেসিলিটি থাকবে। আচ্ছা, এটা গেল। তো 2 নম্বরে কোয়ারিজ ছিল একজনের যে স্যার, আমার বাড়ি কোচবিহার, উত্তরবঙ্গের এএনএমের কি কোনো কলেজ নেই? আর উত্তরবঙ্গে জিএনএমের কলেজগুলির মধ্যে কোনগুলি ভালো হবে? প্রথমেই বলে রাখি, তোমাদের যে সিট ম্যাট্রিক্সটা আপাতত পাবলিশ হয়েছে সেখানে তোমাদের এএনএমের শুধুমাত্র 13টি কলেজ আছে। সেই 13টি কলেজে টোটাল ভ্যাকান্ট তোমাদের 850টি। তোমরা সিট ম্যাট্রিক্সে অনেকেই সেটা দেখে নিয়েছো। তো এর মধ্যে এই 13টি কলেজের মধ্যে যেটা তোমাদের আমাদের উত্তরবঙ্গের এদিকে রয়েছে সেটা হচ্ছে কালিয়াগঞ্জ SGH, অর্থাৎ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল। সেখানে 50টা এএনএমের সিট রয়েছে। শুধুমাত্র এই কলেজটি উত্তরবঙ্গের দিকে রয়েছে, এটা উত্তর দিনাজপুরে রয়েছে কিন্তু, হ্যাঁ, একটি রয়েছে আপাতত, আর বাকিগুলো সব দক্ষিণবঙ্গের দিকে। তো যাই হোক, এর পরের কোশ্চেন ছিল, পরের যে কোয়ারিজ তার সেটা হচ্ছে বলছে উত্তরবঙ্গের যে জিএনএমের যে কলেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনগুলি ভালো হবে? হ্যাঁ দেখো, ভালো মন্দ সেটা কিন্তু ওভাবে বা এখানে থেকে বিচার করা খুবই মুশকিল। হ্যাঁ, সেই কলেজে যারা পড়েছে বা যারা পড়ছে তাদের কাছ থেকে কিন্তু ভালো মন্দটা সব থেকে ভালোভাবে জানা যায়।
তো আমার যতদূর আমি যতদূর জানি আমাদের উত্তরবঙ্গে টোটাল হচ্ছে আমাদের 7টি কলেজ রয়েছে জিএনএমের। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, যদিও জলপাইগুড়িটা কিন্তু ইতিমধ্যে মেডিকেল কলেজ হয়ে গেছে। আচ্ছা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, আর হচ্ছে বালুরঘাট স্টেট জেনারেল হসপিটাল। এই 7টি জিএনএমের কলেজ রয়েছে। তো এই 7টির মধ্যে তুমি যদি কোচবিহারের বাসিন্দা হও তাহলে তোমার অবশ্যই 7টি কলেজে 7টিই ভালো। তবে তুমি কোচবিহারের বাসিন্দা হলে তোমার ক্ষেত্রে আমি প্রেফার করব তোমার কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল প্রথমেই, তারপরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা মেডিকেল কলেজ ইতিমধ্যে হয়ে গেছে, তারপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে। তোমার ক্ষেত্রে এই 4-5টি প্রথমের দিকে তুমি রাখতে পারো। হ্যাঁ, তারপরে তুমি দার্জিলিং, বালুরঘাট আছে, কালিম্পং আছে, সেগুলো রাখতে পারো চয়েস ফিলিংয়ে। কিন্তু মোটামুটি সবগুলোই ভালো। তবে অবশ্যই করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা মেডিকেল কলেজ, সেটা অবশ্যই ভালো সব থেকে। তো তোমার বাড়ি যদি কোচবিহারে হয় সেক্ষেত্রে তুমি কোচবিহারটা আগে, কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটালটা আগে দিয়ে দাও। আচ্ছা, এবারে 3 নম্বরে যে কোয়ারিস ছিল একজনের, সেটা হচ্ছে যে স্যার আমি 30 পাবো বা 40 পাবো। অনেকেরই ছিল এরকম কোয়ারিস যে আমি কি তাহলে জিএনএম বা এএনএমে গভর্নমেন্ট কোনো কলেজ পাবো। দেখো, আমি এর আগের দুটো ভিডিওতে তোমাদের কাট অফ সম্পর্কে বিস্তারিতভাবে সেখানে আমি বিশ্লেষণ করে দিয়েছি, এবং কেন কম কাট অফেও পাওয়া যেতে পারে কোনো সরকারি কলেজ সে সম্পর্কেও কিন্তু একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে দেখতে পারবে। এবার বলি যে সেখানে যে কাট অফসগুলো আমি বলেছি বা যে কাট অফসগুলো তোমাদের তোমরা দেখেছো, সেটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট কাট অফ। ঠিক আছে, সেটা যে হুবহু মিলে যাবে এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তো সেক্ষেত্রে কাট অফ দেখা গেল একটু হাইও হতে পারে সেই কাট অফগুলোর তুলনায়, বা কাট অফ অনেক ক্ষেত্রে আবার অনেক নিচেও নেমে যেতে পারে। তবে পরের দিকের যে কাউন্সেলিংগুলো হয় সেখানে কিন্তু কাট অফ অনেকটা নিচে নেমে যায়, কারণ গতবারে কিন্তু সেটাই হয়েছিল। গতবারে যখন মপ আপ কাউন্সেলিং হয় বা পরে ফিজিক্যাল যখন কাউন্সেলিং হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটা নিচে নেমে গিয়েছিল। তাই যারা তোমরা কম নাম্বার পাবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা প্রত্যেকটা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে এবং শেষ অবধি তোমাদের প্রত্যেকটা কাউন্সেলিংয়ে তোমাদের অ্যাটেন্ড করতেই হবে। আর একটু ধৈর্যের দরকার রয়েছে, তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরবে। অবশ্যই কাট অফ নিচে নামলে তোমরাও অবশ্যই কোনো সরকারি একটা কলেজ পেয়ে যাবে। ঠিক আছে। 4 নম্বরে যে কোয়ারিস একজনের ছিল সেটা বলতে, স্যার আমি মালদা থেকে বলছি, আর গভর্নমেন্ট কলেজগুলোর হিসাব সাজিয়ে চয়েস ফিলিংয়ের জন্য যদি একটি ভিডিও বানিয়ে দেন প্লিজ। আচ্ছা, দেখো, অবশ্যই চয়েস ফিলিংয়ের জন্য আমি ভিডিও একটা বানিয়ে দেবো সবার জন্য। প্রথম কথা হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স কিন্তু যেটা পাবলিশ হয়েছে সেটা আপাতত পাবলিশ হয়েছে, কিন্তু এর পরে তোমাদের কিন্তু একটা ফাইনাল সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে। তো সেক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা বাড়ার সম্ভাবনাও আছে। ঠিক আছে, তো সেখানে নতুন নতুন কলেজ অ্যাড হতে পারে। ইতিমধ্যে কিন্তু নতুন নতুন অনেক কলেজ হচ্ছে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে পরের দেখা গেল পরের সিট ম্যাট্রিক্সে, ফাইনাল সিট ম্যাট্রিক্সে তাদের নামগুলো দেখা গেল অ্যাড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ভাবছি তোমাদের যখন ফাইনাল সিট ম্যাট্রিক্স দিয়ে দেবে, ফাইনাল সিট ম্যাট্রিক্স দেওয়ার 2-1 দিনের মাথায় আমি তোমাদের চয়েস ফিলিং কিভাবে করবে সে চয়েস ফিলিংয়ের জন্য তোমাদের জন্য একটা সুন্দর করে আমি ভিডিও বানিয়ে দেবো। তোমরা যারা মালদা ডিস্ট্রিক্টে রয়েছো বা উত্তরবঙ্গে রয়েছো বা দক্ষিণবঙ্গে যে কোনো ডিস্ট্রিক্টে থাকো না কেন, তোমাদের প্রত্যেকের জন্য আমরা একটা সুইটেবল চয়েস ফিলিংয়ের একটা ভিডিও আমি বানিয়ে দেবো, যেটা আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। ঠিক আছে। আচ্ছা,
লাস্ট আরেকজনের কোয়ারিজ ছিল, অনেকে 2-3 জন বলেছিল এই কোয়ারিসে যে দাদা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কখন লাগবে আর কবে, সেটা কিভাবে কোথা থেকে সাইন করাবো। তো হ্যাঁ, অবশ্যই খুব একটা ভালো কোশ্চেন করেছে। তো সেই কোশ্চেনের উত্তরে বলবো, দেখো তোমাদের যখন কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিংয়ের সময় তোমরা যদি কোনো একটা যখন কলেজ পাবে, সেই কলেজ পাওয়ার পরেই সেই কলেজে ভেরিফিকেশানের জন্য, অর্থাৎ ডকুমেন্টস যখন ভেরিফিকেশান হবে সেই কলেজে তোমাদের ডাকবে, তোমাদের ডেট দেবে, সেই ডেটে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট সহ কিন্তু সেই কলেজে তোমাদের উপস্থিত হতে হবে। সেখানে গিয়ে তোমরা সেটা অ্যাডমিট সরাসরি হতে পারবে বা আপগ্রেড যদি কেউ করো সেখানে গিয়ে আপগ্রেডটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবারে বলে রাখি, তাহলে এটা গেল তোমাদের কখন লাগবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের পরে তুমি যদি কোনো চয়েস গভর্নমেন্ট কলেজ বা নন গভর্নমেন্ট কলেজ পাও, তারপরেই সেই কলেজের ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমার সেই সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা এবার তুমি এই সার্টিফিকেটটা কোথা থেকে পাবে? প্রথম কথা হচ্ছে সার্টিফিকেট যে প্রোফর্মাটা রয়েছে সেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এএনএম এবং জিএনএমের যে পোর্টালটা রয়েছে সেখানে কিন্তু সে প্রোফর্মাগুলো দেওয়া রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা 1, প্রোফর্মা 2 আর মেডিকেল ফিটনেসের জন্য তোমাদের প্রোফর্মা 3টা রয়েছে সেখানে। তোমরা সেখান থেকে সেটা মোবাইলেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে প্রিন্ট আউট করে রেখে দেবে আগেই। তারপরে যখন তোমরা কাউন্সেলিংয়ে তোমরা সিট পাবে, তোমাদের জন্য সিট অ্যালট হবে, তারপরে সেই প্রোফর্মাটা নিয়ে তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো যে মহকুমার হসপিটাল আছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে বা সুপার স্পেশালিটি হসপিটাল বা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে গিয়ে সেখানে যে আউটডোর বিভাগ রয়েছে সে আউটডোরের টিকিট কেটে তোমরা প্রথমে কোনো জেনারেল ফিজিশিয়ানকে দেখাবে। ওখানে যদি তোমরা গিয়ে বলো যে আমরা নার্সিংয়ের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নেব, সেক্ষেত্রে ওনারা কিন্তু সবই বুঝে যাবেন, কারণ প্রত্যেকবারেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সবাই সংগ্রহ করে, তাই তাদের হসপিটালের যে আউটডোরে গেলে সবাই সেটা জানে। তো সেক্ষেত্রে তোমরা সে আউটডোরে গিয়ে টিকিট কেটে ডক্টর দেখিয়ে নেবে আগে, দেখিয়ে ওনারা এক্সরে রিপোর্ট বা ইসিজি বা ব্লাড রিপোর্ট ইত্যাদি চাইবেন, সেগুলো করিয়ে আনবে। তারপরে আই স্পেশালিস্টকে একজন দেখাবে, সে আউটডোরে তোমরা দেখাতে পারো, তাহলে পয়সা খরচও কম হবে। আর মনে রাখবে যে তোমরা যদি বাইরে কোথাও দেখাও তাহলে অবশ্যই সে যে ডক্টর তোমার সেখানে সিগনেচার করবে অবশ্যই তাকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং একটা ভ্যালিড তার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তার থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে। তোমাদের অবশ্যই সেটা কাউন্সেলিংয়ের তোমরা সিট যদি তোমরা চয়েস তোমাদের অ্যালট হয় তোমাদের নামে, তারপরে কিন্তু তোমাদের সেটা করতে হবে। তোমরা আগে করে রাখবে না, কারণ দেখা গেলো আগে করে রাখলে তারপরে দেখা গেলো তোমাদের জন্য সিট অ্যালট হলো না, সেক্ষেত্রে তোমাদের সেটা তখন সমস্যা দেখা গেলো তোমরা 2 মাস পরে বা থার্ড বা মপআপে পেলে। তো সেক্ষেত্রে ভ্যালিডিটি কিন্তু সেই সার্টিফিকেটটা থাকে অনেক কলেজে, কিন্তু ওই অ্যালটমেন্টের পরেই যেটা কারেন্ট থাকে সেটা চায়। ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে তোমরা অ্যালটমেন্টের পরেই তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সেটা তোমরা সিগনেচার করিয়ে নেবে। ঠিক আছে, তো এই ছিল যে তোমাদের কোয়ারিজগুলো আজকে, এবং তার যতটা সম্ভব আমি তোমাদের সেই কোয়ারিজগুলোর যা সমাধান বা একটা উত্তর দেওয়ার মোটামুটি চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং যারা নতুন রয়েছে তারা অতি অবশ্যই করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।